আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের 13 নম্বর সেশনটা স্টার্ট করতেছি। 13 নম্বর সেশনে আমরা মূলত দেখব হচ্ছে বেসিক ইন্টারনেট স্কিল অ্যান্ড নেটিকুইটস, এবং এটা আমাদের প্রায় 2টা সেশন থাকবে এটা নিয়ে। অ্যাকচুয়ালি অনলাইন জগতে আমাদের ইন্টারনেট ইউজ করার বিভিন্ন ইথিক্স এবং এটিকুইটস জানাটা খুব দরকার, এবং আমাদের আসলে কি করা উচিত বা কি করা উচিত না এটা সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখা দরকার। আহ, সেক্ষেত্রে আমরা আহ, এটার উপর 2টা সেশন কন্টিনিউ করব, যেন আপনারা এটা বুঝতে পারেন যে অনলাইনে আপনি কিভাবে বিভিন্ন জিনিস সার্চ করবেন, ভ্যালিড ডকুমেন্ট কোনটা, কিভাবে ডাউনলোড করবেন, কোনটাতে আপনি ক্লিক করবেন, কোনটা ক্লিক করবেন না, এবং ওভারঅল এই বিষয়গুলি। তো এ- আমাদের মূল যেই বিষয়গুলো থাকবে তার মধ্যে অনলাইন সার্চিং এর পার্টটা আমরা অলরেডি একটা ভিডিওতে কন্টিনিউ করছিলাম। সেখানে আমরা দেখাইছিলাম যে গুগলের মাধ্যমে বিভিন্ন ধরনের সার্চ করা বা ফিল্টার করা, কিভাবে আপনি খুব সহজে একটা ডকুমেন্ট খুঁজে বের করবেন বা কোনো একটা ইনফরমেশন সার্চ করবেন, একটা ফুল ইন্টারফেস প্যানেল আমরা দেখাইছিলাম সেখান থেকে। তো আমরা এখন দেখবো যে অ্যাকচুয়ালি অনলাইন জগৎটা আসলে কি রকম, সেটা সম্পর্কে কিছুটা আইডিয়া নিব। তো ইন্টারনেট এই কথাটা আমরা যখন চিন্তা করি তখন আমাদের মাথায় যেটা আসে যে অনেকগুলো ডিভাইস কোনো না কোনো তার অথবা তারবিহীন টেকনোলজির মাধ্যমে কানেক্টেড একটা সিস্টেম। তো এই সিস্টেমটা বিভিন্নভাবে আপনি ডেপিক্ট করতে পারেন। এটা অ্যাকচুয়ালি ভার্চুয়াল একটা সিস্টেম হতে পারে, আবার এটা যেহেতু তার দিয়ে আপনি কাজ করতেছেন এটা ফিজিক্যালি একটা কানেক্টেড সিস্টেম হয়। এখানে অনেকগুলো আপনার ইনফরমেশন পাস করার জন্য বা কমিউনিকেট করার জন্য বিভিন্ন ধরনের ডিভাইসের সাথে একটা মিডিয়া কানেকশন থাকে, যেমন হয়তো বা তারের মাধ্যমে হতে পারে বা ওয়াইফাই হতে পারে, ওয়্যারলেস কমিউনিকেশন হতে পারে, স্যাটেলাইট হতে পারে। এই বিষয়টা, তো এই পুরো জিনিসটা একটা ইন্টারনেট, মানে এটা একটা কনসেপ্ট। তো ইন্টারনেটের ডেফিনেশনটা আসলে আমাদের ওরকম মুখস্থ করা খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু আমরা এইটুকু বুঝবো যে ইন্টারনেট হচ্ছে একটা ফিজিক্যাল নেটওয়ার্ক, যে নেটওয়ার্কে প্রতিটা কম্পিউটার, সারা পৃথিবীর যত কম্পিউটার আছে সবগুলো কম্পিউটার গুলিকে তারা একটা তারের মাধ্যমে কানেক্ট করে। এরপরে আমরা যেটা দেখি যে এই তারগুলোকে পরবর্তীতে ওয়্যারলেসে কনভার্ট করে মানুষ বিভিন্নভাবে ওয়াইফাই বা ব্লুটুথ বা বিভিন্ন ওয়্যারলেস মাধ্যমে কানেকশন করে ইউজ করার চেষ্টা করে। তো এটা হচ্ছে ইন্টারনেট। তো অ্যাকচুয়ালি ইন্টারনেটকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডার্ক নেট, আমরা এটা নিয়ে বিষয়টা কথা বলবো না। আমরা যদি এই ব্যাপারটা খেয়াল করি যে অ্যাকচুয়ালি যখন আমরা ইন্টারনেটের কথাটা উল্লেখ করি তখন আমাদের মাথায় যেটা আসে যে আমরা এটা এমন একটা জগতে চিন্তা করতেছি যে আমরা www সামথিং একটা ওয়েবসাইটের মধ্যে যাব এবং সেখানে কি আছে সেটা সার্চ করবো, একটা ওয়েবসাইট আসবে, মেনুতে ক্লিক করবো, এগুলো হচ্ছে ইন্টারনেটের একটা বেসিক কনসেপ্ট। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফে, মানে আমাদের এই টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডে নেট নেটওয়ার্ক সিস্টেমটাকে মূলত আপনার 3 ভাগে ভাগ করা হয়। তো 3 ভাগে ভাগ করা হলে আমরা যদি এই ছবিটার দিকে খেয়াল করি, এর একটা পার্টকে বলা হয় ডার্ক ওয়েব। তো ডার্ক ওয়েব বলতে বোঝায় এমন একটা ইন্টারনেট সিস্টেম, যে ইন্টারনেট সিস্টেমটা আসলে সাধারণ মানুষ সহজে ইউজ করতে পারবে না, এবং এটা খুব কম, 6% এখানে আমরা দেখতে পাচ্ছি, আরো কম। যেটার মাধ্যমে স্পেশাল সফটওয়্যার কনফিগারেশন বা ধরা যাক হ্যাকার অথবা ভিআইপি পার্সন বা বড় কোনো স্পেশাল কোনো পার্সন যাদের খুব টেকনোলজিক্যাল নলেজ বা তাদের ওয়ার্ল্ডে তাদের ভালো ডোমিনেশন পাওয়ার আছে, এই ধরনের পাবলিকরা এই ধরনের নেটওয়ার্ক টেকনোলজির ইনফরমেশন গুলিকে অ্যাক্সেস করতে পারে। এইখানে হচ্ছে কি আপনার সিকিউরড অনেক বেশি থাকবে, হাইড করা থাকবে অনেক ইনফরমেশন, এটা খুবই কম সংখ্যক মানুষ অ্যাক্সেস করতে পারবে। তো এইটা একটা পার্ট। এরপরে 90% অফ ইনফরমেশন যেটা অ্যাকচুয়ালি এতটাই সিকিউরড, এতটাই এনক্রিপ্টেড, মানে এইটাকে আপনি ব্রেক করে কখনো পাবলিকালি ইউজ করতে পারবেন না, এটা কোনো সার্চেও আসবে না। এই পার্টটাকে বলা হয় ডিপ ওয়েব বা ডার্ক নেটের একটা পার্ট। তো ডিপ ওয়েবের একটা পার্ট আমরা কি দেখলাম, 6%, যে ডার্ক ওয়েবের যেই পার্সেন্টে একটা স্পেশাল সফটওয়্যার দিয়ে মানুষ ইউজ করতে পারবে। তো ধরা যাক একটা ডিফেন্সে বা গভর্নমেন্ট প্রজেক্ট অথবা
আহ, কোনো হয়তো বা খুব ডিপ লেভেলে হয়তো বা কোনো সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো ইস্যু, যে অথরাইজ পার্সোনাল বা পলিটিক্যাল ইস্যু নিয়ে কোনো একটা তথ্য আদান প্রদানের জন্য কাজ করতেছে, এই ক্ষেত্রে 6% সফটওয়্যার দিয়ে কাজ করে। আমরা সাধারণত মুভিগুলিতে এরকম দেখি যে খুব হাই প্রোফাইলড কোনো স্পাই হয়তো বা দেখা গেছে কোনো একটা মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে খুব সিকিউর ডকুমেন্ট পাস করতেছে, এই ধরনের বিষয়টা। কিন্তু বাকি যে 90% আপনি দেখতেছেন, এটা হচ্ছে ডিপ ওয়েব, এটা হচ্ছে কোনো সার্চই করা যায় না, মানে এই ইনফরমেশন গুলো জমা আছে। তার মানে আপনি আমি সাধারণ জনগণরা এই পার্টটা কখনোই দেখতে পাবো না, যদি না আমরা এই পার্টে কখনো ইন ডেপথে অ্যানালাইসিস না করি বা কোনো যদি লিঙ্কের মাধ্যমে প্রবেশ না করি। আর বাকি যে 4% আপনারা দেখেন, এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ইন্টারনেট, মানে হচ্ছে এটাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে WWW। অর্থাৎ আপনি যে WW কথাটা লিখেন, হ্যাঁ, এই কথাটা লেখা মানে হচ্ছে এটা একটা এক ধরনের সার্ভিস। এই সার্ভিসটা, এটা হচ্ছে এক ধরনের ইনফরমেশন সিস্টেম সার্ভিস, যেটা আপনাকে প্রোভাইড করে হচ্ছে টোটাল ইন্টারনেটের যে অংশটুকু আপনি অ্যাকচুয়ালি দেখতে পাবেন, শুনতে পাবেন, সার্চ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, এই পার্টটা, এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি একটা পার্ট। তো এই অংশটাকে আমরা সাধারণত বলি ওয়েব। তো এটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলি, WWW। তো এটা মূলত সার্ন অর্গানাইজেশন থেকে মূলত এস্টাবলিশ করা হয়েছে। এইখান থেকে আমরা মূলত যত ধরনের ওয়েবসাইট দেখতে পাই, মানে এই কনসেপ্টটা থেকে। তো এটা আসলে মূলত একটা আপনারা বলতে পারেন একটা সিস্টেম, ইনফরমেশন সিস্টেম। এটা আসলে মূলত আপনি কোনো ফিজিক্যাল এন্টিটি হিসেবে ধরতে পারবেন না, বাট এটাকে অ্যাক্সেস করার জন্য আপনার একটা ইন্টারনেট সিস্টেম লাগে। তো এই হচ্ছে মূলত ইন্টারনেটের একটা শর্ট সামারি, যে আমরা আসলে ইন্টারনেট বলতে কি বুঝি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলতে কি বুঝি, বা ইন্টারনেটে এরকম আরো ছোট ছোট অনেকগুলো সার্ভিস পাবেন। আপনি যেমন WWW পাচ্ছেন, আপনি এরকম একটা সার্ভিস পাবেন হচ্ছে FTP। তো FTP বলতে বোঝায় ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো FTPও এরকম একটা ইন্টারনেটের আন্ডারে এক ধরনের সিস্টেম বা এমন একটা প্রোটোকল, যেখানে আপনি ফাইল আপলোড এবং ডাউনলোডের একটা সিস্টেম বা সুবিধা পান আপনি। এইভাবে আপনি SMTP একটা পান। SMTP এরকম একটা কনসেপ্ট আছে। SMTP মূলত হচ্ছে এটা মেইল কমিউনিকেশন, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, মানে হচ্ছে আপনি ইমেল যে আদান প্রদান করতেছেন, ইমেলটা তো অনেকটা চিঠির মতো। এই চিঠিটা আদান প্রদান করার জন্য একটা সিস্টেম, একটা প্রোটোকল, একটা নিয়ম কানুন, নিয়মতান্ত্রিক একটা ইনফরমেশন সিস্টেম তাদের দরকার। এই পলিসিটা যেভাবে বিল্ড আপ করা হয়েছে, এই জিনিসটা হচ্ছে SMTP এর একটা কাজ। তো আমরা এইভাবে অসংখ্য আমরা দেখবো যে অসংখ্য ইনফরমেশন সিস্টেম আছে, প্রোটোকল আছে, সফটওয়্যার আছে, কোডিং আছে, বা বিভিন্ন ধরনের সেট আপ আছে, যে সেট আপের মাধ্যমে মূলত পুরো ইন্টারনেট সিস্টেমটা কাজ করে। তো এটা হচ্ছে মূলত ইন্টারনেটের একটা বেসিক জিনিস, খুব সিম্পল। এবং আমরা ইন্টারনেটের জন্য কি কি লাগে, আমরা যদি ইন্টারনেট কম্পোনেন্টস এর কথা চিন্তা করি, মানে আপনি যে ইন্টারনেটে ইউজ করবেন সেটাতে কি কি কম্পোনেন্ট লাগে সেটা যদি একটু চিন্তা করি। প্রথমত আমরা ইন্টারনেট ওয়ার্ডটা যখনই আসে নিয়ে আসা হয়, তখন দুইটা কম্পিউটারের কথা আমরা চিন্তা করব ফার্স্টে। আমরা মনে করবো যে দুইটা কম্পিউটার, দুইটা পিসি, দুইটা হার্ডওয়্যারের মধ্যে কমিউনিকেশন করবে, ওকে। তো কাজটা হচ্ছে এরকম যে আপনি একটা পিসি সাথে আরেকটা পিসির কমিউনিকেশন করবেন, ডাটা আদান প্রদান করবেন, একটা মোবাইলের সাথে আরেকটা মোবাইলের ডাটা আদান প্রদান করবেন, ফোন কল করবে, সে হয়তো বা ফোন কলের মাধ্যমে আরেকটা জায়গায় অডিওটা পৌঁছাবে, এরকম বিষয়টা। বা হচ্ছে আপনার পিসি আছে, পিসিতে আপনি কোনো একটা সফটওয়্যার দিয়ে কাউকে কল করতেছেন, এই যেমন আমি আপনাদের সাথে জুমে কথা বলতেছি। এটা আপনার অনেক দূরে আছেন, আপনার একটা পিসি আছে, এবং সেই পিসিতে আপনারা মূলত আহ, বসে জুম সফটওয়্যারটা অন করে আমার কথাটা শুনতেছেন। এই বিষয়টা হচ্ছে এক একটা কম্পোনেন্ট। তো এরকম কি কম্পোনেন্ট লাগে, এরকম 4-5টা কম্পোনেন্ট আছে, এটা আমাদের জেনে রাখাটা খুব জরুরি। আহ, মূলত 5টা কম্পোনেন্ট লাগে। একটা কম্পোনেন্ট অবশ্যই হচ্ছে দুই পাশে দুইটা ডিভাইস, যেমন দুইটা কম্পিউটার আপনার লাগবে, ওকে। দুইটা হার্ডওয়্যার লাগবে, যে হার্ডওয়্যারটা ইনপুট দিবে, আউটপুট শুনবে, যেমন দুইটা মোবাইল। হ্যাঁ, আপনারও তো একটা মোবাইল আছে, আমার একটা মোবাইল আছে, তো আমি আপনাকে কমিউনিকেট করতেছি, আপনার একটা ল্যাপটপ আছে, আমার একটা ল্যাপটপ আছে। সো আমি আপনাকে ল্যাপটপের মাধ্যমে ডেটা পাঠাচ্ছি, আপনি আপলোড করে দিচ্ছি, আপনি ডাউনলোড করতেছেন। তো দুইটা মানে কমিউনিকেশন পয়েন্ট লাগবে, এটাকে এন্ড ইউজার বলা হয়। সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা লাগবে আপনার একটা মিডিয়া।
মিডিয়া বলতে কি, যে আপনি কিসের মাধ্যমে ইনফরমেশনটা পাস করবেন। মিডিয়া বলতেই বোঝায় যে আপনার কমিউনিকেশনের যে চ্যানেলটা, চ্যানেল কি, যেমন একটা তার, তারের মাধ্যমে আপনি ইলেকট্রিসিটি পাস করেন। এই তার ওয়াইফাই যদি তার অনুসারে হয় তাহলে সেটা ওয়ার্ড কানেকশন বলা হয়। আর আরেকটা হচ্ছে আপনার তার নাই, ওয়্যারলেস, যেটা আপনারা সিগন্যালের মাধ্যমে ডাটা পাস করেন। তো আমাদের মোবাইলটা হচ্ছে ওয়্যারলেস সিস্টেম, আপনার ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস সিস্টেম। বাট আলটিমেটলি আপনার পুরো পৃথিবীর যে কমিউনিকেশন সিস্টেমটা সেটা অ্যাকচুয়ালি তারের মাধ্যমে কানেক্টেড। সো ওয়ার্ড কানেকশন ওয়্যারলেস কানেকশন, স্যাটেলাইট কানেকশন হচ্ছে ওয়্যারলেস কানেকশন। এরকম একটা মাধ্যম লাগে যে মাধ্যমে আপনি ডাটাটা পাস করতেছেন। 3 নম্বর একটা পয়েন্ট হচ্ছে মডেম। মডেম বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে আপনার সিগন্যালটাকে মডুলেট এবং ডিমডুলেট করে। মনে করেন আপনার সিগন্যালটা কনভার্ট করে, এই যে আমি আপনাকে কথা বলতেছি, আমার কথাটা হচ্ছে একটা সাউন্ড, এই সাউন্ডটা ইলেকট্রিক মাইক দিয়ে যাচ্ছে, যাওয়ার পর কম্পিউটার কিন্তু সাউন্ড পায় না, কম্পিউটার পায় হচ্ছে সিগন্যাল। সিগন্যালটাকে সে প্রসেস করে তারের মাধ্যমে আপনার কম্পিউটারে যায়, সে প্রসেস করে দেখে এটা একটা সাউন্ড এবং সাউন্ডটা কিরকম হবে সে এটা চেক করে, এবং সেইভাবে সে কি করে আপনার স্পিকার দিয়ে বের করে। এই যে একটা জিনিসকে কনভার্ট করে আরেকটা, আরেকটা জিনিসকে কনভার্ট করে অন্য একটা, এইভাবে কনভার্সন করতেছে, এই জিনিসটা অনেকটা মডুলেশন ডিমডুলেশনের কাজ। সো এটা আমরা মডেম বলতে পারি। সো এটা একটা পার্ট। অবশ্যই আপনাদের একটা আহ, ইন এমন একটা মেকানিজম লাগবে যে প্রসেস করতে পারে। প্রসেস করা বলতে কি বোঝায়, যেমন আমরা যখন কথা বলি বা আমরা যখন কোনো একটা ছবি তুলি, আমরা যখন কোনো একটা ভিডিও করার চেষ্টা করি, তখন এটা যে ভিডিও বা এটা যে ছবি বা এটা যেটা অডিও, এটা বুঝতে হলে তো আপনার একটা এমন একটা মেকানিজম লাগবে বা এমন একটা প্রসেসিং একটা টেকনিক লাগবে, যে টেকনিক সে বুঝতে পারবে, লার্ন করতে পারবে। সো এরকম কিছু, যেমন নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকতে পারে, তারা রিসিভ করে বিভিন্ন ইনফরমেশন, প্রসেস করে ইন্টেলিজেন্সির মাধ্যমে এবং সেটাকে আবার পাস করে দেয়। এরকম কিছু বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকে, যে কম্পোনেন্টের মাধ্যমে ডাটাটা আসবে, ডাটা কোথায় যাবে, কি হিসেবে যাবে, সেটা সিকিউরড একটা পাস করার সিস্টেম তৈরি করে দেয়। তো এইটা একটা পার্ট হতে পারে। এইভাবে মোটামুটি একটা টেলিকমিউনিকেশন, মানে এই যে ইন্টারনেটে যে আমরা কমিউনিকেট করতেছি, এগুলি বিভিন্ন কম্পোনেন্ট আমরা মূলত পাই। তো ইন্টারনেট কম্পোনেন্টের মধ্যে আমরা কিন্তু খুব প্রচলিত যে কম্পোনেন্ট গুলি পাই সেগুলি কয়েকটা আমরা দেখবো অ্যাকচুয়ালি। আহ যেমন আমি এখান থেকে দেখি বের করে। আহ যেমন আমরা প্রথমে রাউটার থেকে শুরু করি, আমরা রাউটারটা একটু খেয়াল করি। রাউটার আমরা অনেকে চিনি, এবং আমাদের বাসায় এই রাউটার কিন্তু মানে ওয়াইফাই রাউটার এই কনসেপ্টটা কিন্তু আছে। তো রাউটার জিনিসটা হচ্ছে একটা ইন্টারনেট নেটওয়ার্কিং ডিভাইস। ওকে, এটা মূলত একটা ইন্টেলিজেন্ট ডিভাইস, যেটা আপনার এই ইন্টারনেটের মাধ্যমে যে ডেটাগুলি আপনার পিসিতে আসতেছে, আরেকজন আপনার পিসি থেকে অন্য কোথাও যাচ্ছে, এই জায়গাটা, এই যে যে জায়গাটা যেন ভুল না হয়, অ্যাড্রেসটা যেন ভুল না হয়, অথবা আপনার ধরুন আপনি একটা মেইল পাঠাইছেন, সেটা ভুলে আপনি আমাকে পাঠাইছেন, অন্য জায়গায় চলে গেছে, এই ভুলটা যেন না হয়। হ্যাঁ, এই রাউট, এই রুটটা, মানে এই পথ বা যে ডেস্টিনেশনটা, এইটা যেন ঠিক থাকে, এইটার জন্য তারা একটা ডিভাইস তৈরি করছে এবং এটাকে বলা হয় রাউটার। এটা একটা ইন্টেলিজেন্স ডিভাইস টাইপের। তো এটা একটা মডেমের মতো অনেকটা কাজ করে, বাট এটাকে রাউটার বলা হয়, আমরা এটাকে ওয়াইফাই রাউটার হিসেবে চিনি। নেটওয়ার্ক সুইচ, এটা দেখবেন আপনারা বিভিন্ন অফিসে অথবা আপনি আমাদের ইউনিভার্সিটিতে যখন আসবেন, তখন আপনি দেখবেন এরকম নেটওয়ার্কের সুইচ একটা অপশন থাকে। সুইচ বলতে বোঝাচ্ছে যে একাধিক ডিভাইসকে একসাথে কানেক্ট করার একটা উপায়। এটা একটা হাবের মতো। বাট নেটওয়ার্ক সুইচের ব্যাপারটা এরকম যে ডাটা রিসিভ হচ্ছে, মনে করেন আপনি একটা ডেটা পাঠাইছেন, আমি এই ডাটাটা ডাউনলোড করব। এখন এই ডাটাটা প্যাকেট আকারে প্রপারলি কোনো একটা ডেস্টিনেশনে যেন পাঠায়, এবং মাল্টিপল নেটওয়ার্ককে সে কানেক্ট করে, মাল্টিপল রেকর্ড। তো এটা একটা সুবিধা নেটওয়ার্ক সুইচের। এবং সুইচ খুব গুরুত্বপূর্ণ পার্ট, এবং এটার প্রচুর দাম থাকে সাধারণত। এটা মূলত একটা ডিভাইস টু ডিভাইস কমিউনিকেট করে বিভিন্ন ধরনের। যেমন আমার কাছে একটা আইফোন আছে, আপনার কাছে একটা হয়তো বা পিসি আছে, আপনি যে নেটওয়ার্কের মাধ্যমে, সুইচের মাধ্যমে কানেক্টেড অবস্থায় আছেন, সে তার ম্যাক অ্যাড্রেসটা ফলো করে। আমরা এই ম্যাক অ্যাড্রেস সম্পর্কে পরও দেখবো। আবার হাব একটা জিনিস, এই হাব বলতে কি বোঝায়, যেমন হাব বলতে আমরা নর্মালি যেটা বুঝি যে যখন অনেকগুলো জিনিস, অনেকগুলো মাল্টিপল জিনিস এক জায়গায় কানেক্টেড অবস্থায় থাকে। হ্যাঁ, এটা একটা ইন্টারমিডিয়ারি ডিভাইস। এটা মানে হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট ডিভাইস এক জায়গায় কানেক্টেড থাকে। তো হাব
কিরকম আমি যদি বুঝাই, যেমন আপনাদের ওয়াইফাই রাউটারের পিছনের দিকে আপনারা দেখবেন অনেক ছোট ছোট 4-5টা পোর্ট আছে। যেই মূল লাইনটা আছে, মূল লাইনের পাশে আপনারা দেখবেন এই পাশের পোর্ট গুলি আপনি কেন রাখছেন? কারণ আপনি যদি একটা পিসিতে তার কানেক্ট করেন, অথবা আপনি একটা ল্যাপটপে তার কানেক্ট করেন, আপনি যদি অন্য কোনো একটা পিসিতে, ধরেন আপনি একসাথে 10টা পিসিতে তার দিয়ে কানেক্ট করতে চান, তাহলে 10টা পিসিতে তো 10টা লাইন লাগবে। তো 10টা লাইনের জন্য এই লাইনগুলো ইনসার্ট করে আপনি হাবের মতো তৈরি করেন। যেমন উদাহরণ দিই, আপনারা যে পিসিতে ইউএসবি পোর্ট ইউজ করেন, সেই ইউএসবি পোর্টে আপনি যদি ইউএসবি হাব তৈরি করেন, তাহলে সেই হাবের মধ্যে যদি 20টা লাইন থাকে, তাহলে আপনি 20টা আলাদা আলাদা পেন ড্রাইভ ওখানে ইউজ করতে পারবেন। তো এটা হাবের একটা কাজ, মাল্টিপল ডিভাইস একসাথে কানেক্ট করতে পারে, শুধু কানেকশন করা, এর চাইতে বেশি কিছুই না। সার্ভার একটা বিষয়, সার্ভারের বিষয়টা হচ্ছে আপনি এমন একটা জাস্ট বেসিক কম্পিউটারের মতো দেখতে পারেন, হ্যাঁ। এটা আসলে মূলত আপনারা যেমন আহ, একটা পিসি দেখেন, বেসিক পিসি, পিসি টাওয়ার যেটাকে বলে, এই পিসি টাওয়ারই, বাট এটা আসলে মূলত অনেকগুলো ছোট ছোট হার্ড ডিস্কের লাইন কমিউনিকেশন থাকে, তারপরে স্পেশাল সফটওয়্যার থাকে। এই সফটওয়্যার গুলো এখানে সার্ভ করে, ইন্টারনেটের সাথে সবসময় সার্ভার কানেকশন থাকে। মানে এইটা আপনার সবসময়, যেমন আপনার পিসিটা যদি ইন্টারনেট লাইন থাকে সারাক্ষণ 24 ঘন্টা এবং কখনো বন্ধ হয় না, এবং আপনার পিসিতে যদি সার্ভারের কনফিগারেশন করা থাকে সফটওয়্যার দিয়ে, এবং আপনার পিসিতে যদি বিশাল একটা অ্যামাউন্ট অফ আপনি হার্ড ডিস্ক অ্যাড করে রাখতে পারেন, ধরেন আপনার এখন আছে 1 টেরাবাইট, বাট আপনি হয়তো বা থাউজেন্ড থাউজেন্ড টেরাবাইটস এর হার্ড ডিস্ক কানেক্ট করে রাখছেন। তো মানুষ আপনার পিসিটা এক্সেস করতেছে, সবসময় ইউজ করতেছে। এই যে আপনার পিসিটা ইউজ করতেছে, এক্সেস করতেছে যে কোনো খান থেকে, এই জন্য আপনার পিসিটার নাম হয়ে গেছে সার্ভার। তো এটা হচ্ছে সার্ভারের মূল কনসেপ্ট, এটার সেটআপ সিস্টেমটা একটু আলাদা। আহ এরপরে আমরা দেখবো হচ্ছে এনআইসি নিক। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের বোঝা। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ওকে। নেটওয়ার্ক নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নিক, এটাকে বলা হয়, নিক কার্ড বলা হয়। এটা জিনিসটা কি? আমাদের সাধারণত আমরা যখন কম্পিউটারের মাদারবোর্ডটা কিনি, তো দেখবেন মাদারবোর্ডের পিছনে একটা ছোট্ট ইন্টারনেটের লাইন কানেকশন দেওয়ার জন্য একটা ছোট জায়গা থাকে। যেমন এই যে এই অংশটা আমরা যদি এটা দেখি, হ্যাঁ, এই ছবিটা, এরকম একটা ছোট পোর্ট থাকে। এই পোর্টে কিন্তু আমরা কি করি, কানেক্টরটা ইনসার্ট করি। এই যে কানেক্টরটা ইনসার্ট করি, সেটা কিন্তু মাদারবোর্ডের সাথে আপনি আলাদা, মানে অ্যাটাচ করা। কিন্তু যদি আপনার মাদারবোর্ডে কখনো সাধারণত বজ্রপাত হয়, যেমন এখন বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে প্রচুর পরিমাণে। তো সাধারণত বজ্রপাতে যেটা হয়, যদি ঠিক মতো নিউট্রাল সিস্টেম না থাকে, তাহলে বজ্রপাতের কারণে অনেক সময় তার দিয়ে এই সিগন্যালটা অনেক সময় বজ্রপাতে পুড়ে যায়। এই পুড়ে যাওয়া জিনিসটা আপনার সাথে কানেক্টেড আছে শুধুমাত্র একটাই জিনিস আপনার পিসিতে, সেটা হচ্ছে বাইরের ইন্টারনেট লাইনটা, আপনার যে সাদা রঙের তারটা, সেটা কোয়েক্সিয়াল কেবল। এখন এই কোয়েক্সিয়াল কেবলটা যখন আপনার কোয়েক্সিয়াল কেবল দিয়ে যখন বজ্রপাতের মানে ইটা প্রেসার ক্রিয়েট হয়, এবং এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা নষ্ট হয়ে যায়, তখন আপনি কি করেন? আপনি কি মাদারবোর্ড ফেলে দিবেন? না, তখন আপনাকে নিক কার্ড কিনতে হয়। এটা খুব, এটা একটা রিজনেবল প্রাইসে আপনি কিনতে পারেন, এবং এটা একটা স্লটের মতো করে আপনি এই যে এরকম একটা থাকে, এবং স্লটের মধ্যে আপনি অ্যাড করে দিয়ে আবার নতুন করে একটা এটা অনেকবার নষ্ট হতে পারে যদি বজ্রপাতের কারণে। এই জন্য সাধারণত আপনি যখন এরকম বজ্রপাত হবে, থান্ডার স্টর্মের সময়, আপনি আপনি চেষ্টা করবেন আপনার পিসির যে কানেকশনটা বা ওয়াইফাই রাউটারের যে কানেকশন পিনটা, যেটার মাধ্যমে কানেকশনটা আসছে, সেটা খুলে রাখতে। এতে যেটা হবে যে ওখান থেকে কানেকশনটা নষ্ট হবে না বজ্রপাতের সময়। তো এটা হচ্ছে এনআইসি কার্ডের একটা পার্ট। ফায়ারওয়াল একটা জিনিস, ফায়ারওয়াল আসলে কি করে? এটা আসলে মূলত একটা ফিল্টার টেকনিকের মতো, এটা সফটওয়্যার হইতে পারে, হার্ডওয়্যারও হইতে পারে, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি ফায়ারওয়ালের মূল কনসেপ্ট হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি বাইরের জগতের যত উল্টাপাল্টা অথবা ক্ষতিকর জিনিস, সেগুলোকে আপনি আসতে দেন, আপনি ব্লক করে রাখেন। এটাকে ফায়ারওয়ালের মূল কাজ। যেমন ধরেন আপনি জানেন যে বাইরে অনেক ধরনের অড এবং খুব খারাপ ধরনের সাইট, ওয়েবসাইট থাকে, যেগুলোতে ভাইরাস থাকে, বা খুব অড অ্যাডাল্ট কন্টেন্ট থাকে, যেগুলো হয়তো বাচ্চাদেরকে দেখা উচিত না, বা যে কোনো ক্ষেত্রে ধর্মীয় দিক থেকে মানুষের উচিত যেগুলো রেস্ট্রিকশনে রাখা। বা হ্যাকাররা হয়তো বা ফিশিং অ্যাটাক করার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট ছেড়ে দেয়, বা টরেন্ট ডাউনলোডের সময় অনেক সময় মানুষের পিসি থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চুরি করে নিয়ে যায়। তো এই জায়গাগুলিতে মানুষ কিন্তু ইন্টারনেট ওয়ার্ল্ডের সাথে যখন ওপেনলি কানেক্টেড, তখন সে কিন্তু জানে না যে কখন কি আসতেছে যাচ্ছে, কোনটা ডাউনলোড হচ্ছে, ভুলে কোনটা ক্লিক হয়ে গেল। ফায়ারওয়ালের কাজ হচ্ছে এই যে ইন্টারনেটের সাথে যখন কানেক্ট করে, তখন সে যদি দেখে যে কোনো ডাটা এটা হচ্ছে ভাইরাসের মতো, অথবা কোনো ডাটা হচ্ছে রেস্ট্রিক্টেড বা এটা ব্লক করা আছে, সে ফায়ারওয়াল করে কি ওটাকে চিনে রাখে।
চিনে রেখে ওটাকে আটকায় ফেলে এবং ফিল্টার করে ওটাকে পাস করতে দেয় শুধুমাত্র সেইটাই যেটা হচ্ছে অথেন্টিক, ভালো, ভ্যালিড এবং আমাদের জন্য প্রয়োজনীয়, ক্ষতিকর না সেই জিনিসটা। এটা একটা কনসেপ্ট, এইটা সফটওয়্যারের মাধ্যমে মূলত কি করা হয়। এছাড়া আমরা মিডিয়ার ব্যাপারটা জানি। এখন মিডিয়াটা কি হতে পারে, ইন্টারনেট মিডিয়া, এটা আমরা দেখি একটু। ইন্টারনেট মিডিয়া, ইন্টারনেট মিডিয়া অনেক রকমের হয় সাধারণত। তো আমরা সাধারণত ইন্টারনেট মিডিয়াটা দুই ভাবে চিনি। একটা হচ্ছে দুই রকমের ইন্টারনেট মিডিয়া আছে, একটা হচ্ছে ওয়ার্ড এবং একটা হচ্ছে ওয়্যারলেস। তো আমরা ছবির মাধ্যমে আগে বুঝি। মিডিয়া বলতে বোঝায় যে ইন্টারনেট লাইনটার যে কানেকশনটা, সে কানেকশনটা, যেমন আপনার বাসায় কিন্তু অবশ্যই আপনি একটা কানেকশন, সেই কানেকশনটা কোনো না কোনো একটা জায়গা থেকে আসছে। এখন পুরো ইন্টারনেট সিস্টেমটা আমরা যদি দেখি, হ্যাঁ, ফুল ইন্টারনেট সিস্টেমটা যদি দেখার চেষ্টা করি, আমরা যদি একটা বেসিক কনসেপ্ট নেই, যে কোনো একটা নিলাম, আমরা অতটা টেকনিক্যালি দেখবো না, আমি জাস্ট দেখি যে এটা আসে কিনা। এটা দেখি। ওকে। তো ইন্টারনেট কিভাবে কাজ করে, আমরা যদি একটা ইনফোগ্রাফিক্স টাইপের কিছু একটা দেখি। প্রথমত হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটে যান, তাই তো? ইন্টারনেটের বেসিক কাজটাকে ওয়েবসাইটে যাওয়া, যেমন www.google.com, এই কথাটা লিখলাম। ওকে, এই কথাটা লিখলাম, এই কথাটা মানে হচ্ছে এটা একটা ডোমেইন, ডোমেইন নেমের প্রথম পার্টটা কি থাকে, www, এটা হচ্ছে সার্ভিসটা। এরপর আপনি ডোমেইনের নামটা দেন .com, ডোমেইনের যে সাব পার্টটা থাকে সেটা। ওকে। তো এখন এই ডোমেইনের পর আমি এন্টার দিলাম google.com-টা। ওকে, এন্টার দিলাম, সাথে সাথে google.com এসে গেল। এখন আমি যদি এভাবে চিন্তা করি, এই ডোমেনটা কোথায় আমাকে দিতে হবে, একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে। এই ওয়েব ব্রাউজার আমাদের আজকে চিনতে হবে, আমরা এটা সম্পর্কে আজকে কথা বলবো। একটা ওয়েব ব্রাউজার, একটা সফটওয়্যার, যে সফটওয়্যার ইন্টারনেটের সাথে আপনাকে একটা যোগসূত্র তৈরি করে দেয়, এমন একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারের মধ্যে কিন্তু google.com-টা আপনি লিখছেন, লেখার পর সেখান থেকে আপনার একটা পেজ আসছে। তো পেজটা কিন্তু সরাসরি আসে না, এই google.com লেখার সাথে সাথে আপনি যখন এন্টার দিলেন, তখনই সে চলে যায় হচ্ছে রাউটারে। আপনার রাউটার তো ওয়াইফাই রাউটার আছে ঘরে, সে চেক করে যে এই google.com-টা কোথায় আছে এবং এইটা আসলে মূলত কোন দিকে যাবে। এখন গুগল অ্যাকচুয়ালি যেখানে আছে, যেমন যদি ধরি আমরা আমেরিকা কোনো একটা সার্ভারে আছে, তো সে সেখানে এটাকে পাস করে এবং সে ওই রাউটটা, ওই পথটা চিনায় দেয়। এবং সেখান থেকে সে একটা আইএসপি তে যায়। আইএসপি কোথায়, এটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি যাদের কাছ থেকে ইন্টারনেট কানেকশনটা নিছেন, তাদের একটা, তাদের আরো বড় একটা সিস্টেম প্রতিষ্ঠান, সে আইএসপি প্রোভাইডার, মানে যে সিস্টেমটা আপনাকে প্রোভাইড করতেছে, আপনাকে যে নেটওয়ার্ক সার্ভিসটা দিচ্ছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি, তারা ওপেন ডিএস এর মাধ্যমে, ডিএনএস এর মাধ্যমে খুঁজে বের করে যে এই যে যে আপনি google.com-টা দিলেন, এটা আসলে কোথায় যাবে। এখন আমি একটা জিনিস আপনাদেরকে ব্যাপারটা বুঝাই, যে গুগল আইপি, এই কথাটা আমি লিখি, হ্যাঁ। আহ গুগল আইপিটা আমি একটু দেখি বের করে যে পাই কিনা। এটা কি আসলে গুগল আর আইপি? এই আইপিটা আমি নিলাম, এটা কপি করে এখানে দিলাম, হ্যাঁ। ওকে। আচ্ছা, আমরা তাহলে এখন একটু বোঝার চেষ্টা করি। ধরুন এই যে আমি এই কথাটা লিখলাম, হ্যাঁ, এটা একটা এই কনসেপ্টটাকে বলা আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস জিনিসটা কি,
আমি তো একটু আগে বললাম আপনাদেরকে যে আমরা কি করি, ডোমেনটাকে এন্টার দিই। তো এখানে দেখেন এইগুলো, এইটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ইউনিক অ্যাড্রেস। এই ইউনিক অ্যাড্রেসটা সারা পৃথিবীতে ইউনিক থাকবে, কেউ এটা ইউজ করতে পারবে না। এখন এই কনসেপ্টটা বিল্ড আপ করার জন্য আপনাকে এই সংখ্যাটা মনে রাখতে হবে। এখন এই সংখ্যা মনে রাখা কঠিন। আমি যদি আপনাকে বলি যে এরকম একটা সংখ্যা মনে রাখেন, আপনি হঠাৎ করে এই সংখ্যা দিয়ে কোথায় যাবেন? এটা কিন্তু অ্যাকচুয়ালি গুগলের আইপি অ্যাড্রেস। সো আমি গুগল আইপি অ্যাড্রেসটা মনে রাখতে পারিনি, সার্চ করে বের করছি। কিন্তু আমি যদি গুগল বলি, আপনি কিন্তু মনে রাখতে পারবেন। তাহলে এটাকে নামে চেঞ্জ করতে হয়। তো দেখেন, আমি যদি লিখি এখানে, ঠিক এই জায়গাটা খেয়াল করেন, 142.251.46.206, হ্যাঁ, এই কথাটা লিখে আমি এখানে সার্চ দিই, খেয়াল করি। এটা দিয়ে যদি এন্টার দিই, তো গুগলই আসতেছে, আপনার গুগল.কম যা। আর এই আইপি অ্যাড্রেস হতো, আইপি অ্যাড্রেস এখানে 8টা মানে 8টা ভাগে বিভক্ত, 2 to the power 3। এখানে দেখেন 4টা পার্ট আছে, IPv4 বলা হয়, 4 পার্টের আইপিভি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা গুগলের জন্য ফিক্স, এরকম ফেসবুকের জন্য আছে। আপনি সারা পৃথিবীর যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোর জন্য আলাদা ইউনিক আইপি অ্যাড্রেস আছে। এখন এই যে আইপি অ্যাড্রেসটা গুগল যে ইউজ করতেছে, এটা আপনাকে মনে রাখে। এরকম যদি লক্ষ লক্ষ আইপি অ্যাড্রেস থাকে হাজার হাজার ওয়েবসাইটের জন্য, আপনি মনে রাখতে পারবেন না। এটাকে কনভার্ট করতে হয় ডিএনএস এ। ওকে, এটা ডিএনএস সার্ভার, মানে ডোমেন নেম সার্ভারে কনভার্ট করে এর মাধ্যমে। এবং এইটার নাম দেওয়া হয়েছে গুগল.কম। এই জন্য আপনি যখন গুগল.কম লিখেন, তখন সে নামটা চিনে আইপি অ্যাড্রেস ধরে। তো এইখানে যেটা বলা হয়েছে যে ওই যে আইএসপি, যেটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সে ডিএনএস এর মাধ্যমে খুঁজে বের করে যে এই আইপি অ্যাড্রেসটা কার। এবং সে কিন্তু রিকোয়েস্ট পাঠায়, রাউট করে মূল সার্ভারে, যে সার্ভারে অ্যাকচুয়ালি মানে নেম সার্ভার, মানে যেই নামটা সে কনভার্ট করে যে হ্যাঁ এটা গুগল, অ্যাকচুয়ালি এটা তো আইপি অ্যাড্রেস এত। ঠিক আছে, এই আইপি অ্যাড্রেসটা কার জন্য আছে, কোন ওয়েবসাইটকে ইন্ডিকেট করে, সেখানে চলে যায়। এবং সেখানে এইখানে গুগলের হয়তো বা ডাটা সেন্টার আছে বা গুগলের ইনফরমেশন আছে। সে জানে যে এখান থেকে আমার ডাটাগুলিকে কালেক্ট করতে হবে। তো কালেক্ট করে সে গুগল থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে কি নিয়ে আসবে, জাস্ট একটা ওয়েব পেজ, আর কিছুই না। এই ওয়েব পেজটাকে পাঠাই দেয়, এরপর হোস্টে পাঠাই দেয়, হোস্ট মানে ক্লায়েন্ট পিসি আপনার কাছে চলে আসে, এবং আপনি পুরো ওয়েবসাইটটা দেখতে পান। এই যে আপনার ওয়েবসাইটটা দেখতে পান, এটাই হচ্ছে আপনার ইন্টারনেটের মূল কনসেপ্ট। তো আমরা মোটামুটি এতটুকু বুঝতে পারলাম যে আসলে কিভাবে ইন্টারনেট সিস্টেমটা কাজ করে অ্যাকচুয়ালি। তো আপনারা এটা ট্রাই করে দেখবেন, আপনার ইচ্ছা করলে ফেসবুক আইপি অ্যাড্রেস এটা দিতে পারেন। হোয়াট ইজ দ্য ফেসবুক আইপি অ্যাড্রেস, এই যে এইটা 69.63.17, এটা দিয়ে আপনি যদি এন্টার দেন, এটা আসা যা, সরি এখানে ডটের একটা প্রবলেম আছে, এইটা যা আসবে আপনার ফেসবুকটা তাই আসবে। ওকে, তাহলে এইটা অ্যাকচুয়ালি কোন একটা ফেসবুকের সামথিং একটা পেজকে হয়তো মানে ডিরেকশন করে বা এরকম বিষয়গুলো। তো আমরা এইভাবে বিভিন্ন ধরনের আইপি অ্যাড্রেস মনে রাখতে পারি না বলে কিন্তু ডিএনএস মূলত ইউজ করি এখানে। তো আমরা খুব শর্টকাটে বুঝলাম যে ইন্টারনেট সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। এবং এটাই হচ্ছে মিডিয়া। এখন মিডিয়ার ব্যাপারটা এখানে কি আসতেছে, যে আপনি যখন ইন্টারনেটটা নিয়ে কাজ করতেছেন, তখন তো আপনার কোনো একটা কমিউনিকেশন লাইন লাগবে। তো মিডিয়া হচ্ছে দুই রকম, ওয়্যার্ড এন্ড ওয়্যারলেস। ওকে, তো ওয়্যার্ড এন্ড ওয়্যারলেস এর ব্যাপারটা এরকম যে আপনি ওয়্যার্ড কানেকশনের মাধ্যমে তারে কানেকশন করতেছেন, তার দিয়ে। ওয়্যার্ড ইন্টারনেট, আমি যদি এখানে ওয়্যার্ড ইন্টারনেট কানেকশন বলি, আমি যদি ইমেজ দেখাই, তাহলে ওয়ার্ড বলতে কোএক্সিয়াল কেবল আছে, আপনি আপনার ডিশের লাইনে যে লাইনটা আছে সেটাও হতে পারে। আপনি যদি অন্য কোনো তারের মাধ্যমে কমিউনিকেট করেন সেটাও হইতে পারে। তাহলে যত ধরনের তার ভিত্তিক কানেকশন আছে, সবগুলি কানেকশনকে ওয়ার্ড কানেকশন বলা হচ্ছে। আপনি যে একটা ইউএসবি কানেকশনের মাধ্যমে কানেক্ট করে ডাটা পাস করতেছেন, এইটা ওয়ার্ড কানেকশন। বাট আমি যদি ওয়্যারলেস কানেকশন বলি, তাহলে এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, ওয়্যারলেস কানেকশন, আমি যদি ওয়্যারলেস কানেকশনের লিস্ট দেখি, তাহলে দেখবেন যে অনেক ধরনের নাম আছে, যেগুলো আমরা হয়তোবা রেগুলার ইউজ করি, বাট আমরা হয়তোবা জানিও না ব্যাপারটা। সো আমরা দেখি কয়েকটা ওয়্যারলেস কানেকশনের লিস্ট। আমরা যে ওয়্যারলেস নেটওয়ার্কটা দেখি, প্রথম হচ্ছে ওয়্যারলেস এর প্রথম একটা পার্ট থাকবে ওয়াইফাই। আমরা নর্মালি কিন্তু ওয়াইফাই ইউজ করি। আহ, এবং এই ওয়াইফাইটা মনে হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি বলা হয়, মানে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট রেঞ্জে অনেক বড় একটা এরিয়াকে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন, এটাকে ওয়্যারলেস বলা হয় মূলত। তো ওয়্যারলেস লিঙ্কস অনেক রকম হইতে পারে, আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো। যেমন আমি যদি প্রথমে যেটা দেখাবো ইনিশিয়ালি, সেটা হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেড কমিউনিকেশন, এটা আমাদের দেখে দেখাইতে হবে, কারণ এটা আমরা একদম শুরু থেকেই দেখে আসছি। তো ইনফ্রারেড কমিউনিকেশন বলতে বোঝায় আপনার যে রিমোটটা আছে না, আমাদের বাসা যে টিভি রিমোট, সেইটার মাঝখানে ছোট্ট একটা গোল একটা অংশ থাকে, এটাকে আয়ার মানে ইনফ্রারেড ব্লাস্টার বলা হয়।
ইনফ্রারেড কমিউনিকেশন বলা হচ্ছে, ইনফ্রারেড ট্রান্সফরমেশন বলা হইতেছে। আপনি টিভির মধ্যে এরকম একটা সেন্সর থাকে, আপনি এখান থেকে ইনফ্রারেড বাইর করতেছেন, এটা একটা রশ্মি, সেই রশ্মিটার মাধ্যমে সে ট্রিগার্ড হয়, এবং ট্রিগার্ড হয়ে আপনার বিভিন্ন চ্যানেল চেঞ্জ করেন, বা আপনি ইনফ্রারেড রশ্মির মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি আপনি যে এসির ভলিউম কমানো বাড়ান, বা হচ্ছে কোনো একটা জিনিস কন্ট্রোল করতেছেন, একটা টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, আপনি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতেছেন, এটা ইনফ্রারেড বলা হচ্ছে। তো এটাকে আইআর বলা হয় সংক্ষেপে, হ্যাঁ, ইনফ্রারেড এর মাধ্যমে। আমরা আরেকটা জিনিস জানি, ব্লুটুথ বলা হয়, হ্যাঁ, ব্লুটুথ কমিউনিকেশন সিস্টেম। এই যে ব্লুটুথ কমিউনিকেশন সিস্টেম, এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে আপনি একটা নির্দিষ্ট ছোট্ট একটা রেঞ্জ, বেশি না, হয়তোবা 1 মিটার রেঞ্জের মধ্যে হয়তোবা আপনাকে একটা আইডিয়া দেওয়া হবে যে এই রেঞ্জে আপনাকে শর্ট একটা সিগন্যাল পাস করে সে কমিউনিকেট করে। এই জন্য আমাকে কিন্তু ব্লুটুথ ডিভাইস বলি, কাছাকাছি রাখতে হয় ডিভাইস, খুব কাছাকাছি। আর বেশি দূরে নিয়ে গেলে এটা খুব দুর্বল হয়ে যায়। তো ব্লুটুথের মাধ্যমে এটা একটা মানে একটা টেকনোলজি যেটার মাধ্যমে ছোট শর্ট কমিউনিকেশনের কাজ করে। ব্লুটুথ কমিউনিকেশন ছাড়াও আমরা আরেকটা দেখি হচ্ছে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স, আমি জানি না আপনারা কখনো ওয়াইম্যাক্স ব্যাপারটা দেখছেন কিনা। এটা অনেক আগে যেমন আমাদের বাংলাদেশে বাংলা লায়ন বা হচ্ছে কিউবি নামের একটা কোম্পানি ছিল যারা ওয়াইম্যাক্স সার্ভিস দিত। এটা মানে হচ্ছে তারা একটা আপনাকে ডিভাইস দিত, এটা ওয়াইফাই চাইতে একটু বেশি রেঞ্জে থাকে। এটার মাইক্রোওয়েভ অ্যাক্সেস আছে, এবং এটার মাধ্যমে আপনি এটা জাস্ট সিম্পলি দেখতে ওয়াইফাই মানে ওয়াইফাই রাউটারের মতোই। বাট এটা সুবিধাটা হচ্ছে কি, আপনি কোনো একটা এরিয়ার মধ্যে, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে পুরো জায়গাটায় আপনি কাভারেজ পাবেন। ধরেন আপনি উম, আহ, মিরপুরের মধ্যে আছেন, মিরপুর 2 নাম্বার, ঠিক ধরেন ইউনিভার্সিটি আশেপাশে আছেন। ইউনিভার্সিটি এরিয়ার একটা বিগ একটা এরিয়া জুড়ে সে আপনার সার্ভিসটা দিবে, আপনার একটা নেটওয়ার্ক টাওয়ারের মাধ্যমে সে সার্ভিসটা কানেক্ট করে দিবে। আর ছোট্ট একটা ডিভাইস আপনার থাকে, ওয়াইফাই ওয়াইম্যাক্স ডিভাইস থাকে। ওয়াইম্যাক্স ডিভাইস যেমন আমি যদি আপনাদের কিউবির কথা বলি, কিউবি একটা অনেক আগের ডিভাইস ছিল, এই যে এরকম দেখতে অনেকটা। এই ডিভাইসটা জাস্ট আপনি পিসিতে কানেক্ট করে রেখে দিবেন। আহ, যদি অনেকটা মোবাইল কমিউনিকেশন টাওয়ারের মতো, সে আপনার টাওয়ারের থেকে লাইনটা কানেক্ট করে আপনার কাছ থেকে ডাটাটা পাস করবে, এরকম বিষয়টা। তো এটা ওয়াইম্যাক্স ছিল। আমরা ওয়াইম্যাক্সটা বিষয়টা পপুলার হয়নি, লাস্ট এটা চলে গেছে। এরপর আসে ওয়াইফাই, ওয়্যারলেস ফিডিলিটি, এটা সবচেয়ে বেশি পপুলার। এবং ওয়াইফাই এর ব্যাপারটা এরকম, দেখেন আমরা ঘরে ঘরে ওয়াইফাই ইউজ করি, হ্যাঁ, এটা জাস্ট একটা রাউটারের কাজ। এই রাউটারটা মূলত, রাউটারের সাথে কিন্তু অ্যাকচুয়ালি আপনার ওই যে পোর্ট কানেকশন থাকে, আপনি একটা তারের কানেকশন থাকে, সে তারের কানেকশনটা দিয়ে আপনাকে একটা আইপি দিয়ে প্রোভাইড করে দেয়, আপনি মাসে মাসে কিছু টাকা পে করেন। এবং এই টাকার মাধ্যমে আপনি মনে করেন একটা নির্দিষ্ট এমবি পান, হ্যাঁ। এইখানে আমি আপনাদের একটা জিনিস বলে রাখি, এমবি এই বিষয়টা, যেমন ধরেন আপনি 25 Mbps, ওকে, এটা পাচ্ছেন। ফর এক্সাম্পল আমি একটা নেট টেস্ট করি, হ্যাঁ, যেমন স্পিড টেস্ট, আপনি আপনার পিসির স্পিড টেস্টটা করতে চান। তো আপনি ধরেন তারা আপনাকে বলছে যে আপনাকে 40 Mbps কানেকশন দিছে, মনে রাখবেন 40 Mbps, ওকে। এই কথাটা 2 বার আসবে। একটা হচ্ছে আমি যদি আমার পিসির স্পিড টেস্ট করি, গো দিলাম, ডাউনলোড লেখা আছে কি এমবিপিএস, আপলোড এমবিপিএস। আপনি ভালো করে খেয়াল করেন, এমবিপিএস কিন্তু ছোট হাতের, ওকে, বড় হাতের এম, ছোট হাতের বি, ছোট হাতের পি, তারপর এস, মানে হচ্ছে মেগা বিট পার সেকেন্ড। মেগা বিট পার সেকেন্ড মানে হচ্ছে আপনি বিটাকে ছোট হাতে পড়ছেন, বিট, নট বড় হাতের বাইট। তাহলে এই বিট মানে হচ্ছে আপনাকে যা বলা হবে সেটাকে 8 দিয়ে ভাগ করতে হবে, ওকে, এটা মাথায় রাখতে হবে আপনাকে। আপনাকে বলা হয়েছে কি, ধরেন 20 মেগাবাইট পার সেকেন্ড, বা 20 বা 25 মেগাবাইট পার সেকেন্ড, এমবিপিএস বলা হচ্ছে। বাট আপনি খেয়াল করেন না এটা বড় হাতের বি না ছোট হাতের বি, তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আমি পুরোটা দেখি, আমার স্পিড টেস্টটা করে দেখেন, আমার ডাউনলোড স্পিড আসছে 78.77 এমবিপিএস, ছোট। এখন আমি এইটাকে যদি চিন্তা করি যে এটা আসলে কি হবে, আমি কিভাবে এটা দেখবো, তাহলে 78 ডিভাইডেড বাই 8, এটা দিয়ে 8 দিয়ে ভাগ দিব। তাহলে এই মুহূর্তে আমার কত এমবিপিএস কানেকশনে রান হচ্ছে, মানে আমার ডাউনলোড স্পিড কত, মাত্র 10-এর কাছে, মানে 9.7, মানে 10 এমবিপিএস কানেকশন। দ্যাট মিনস আপনি যদি 10 এমবিপিএস লেখেন, এটা একটা, আর এটা হচ্ছে ভার্সেস আমি যদি 10 এমবিপিএস লিখি, এই দুইটা আলাদা জিনিস, ওকে। এমবিপিএস এবং এমবিপিএস এর ভিতরে দুইটা আলাদা জিনিস আছে, একটা বড় হাতের, একটা ছোট হাতের। তো এটা আপনারা যখন কমিউনিকেশন লাইনটা কিনবেন তখন জিজ্ঞেস করে নিতে হবে যে আপনার এমবিপিএস এর রেটটা কত, এটা ছোট হাতের বি না বড় হাতের বি, এটা কি বিট নাকি এটা বাইট, দুই জিনিস। তো অ্যাকচুয়ালি আপনি কত স্পিড পান সেটা আপনাকে বুঝে নিতে হবে। যদি আমি
78 মেগাবাইট পার সেকেন্ড পাইতাম, তার মানে হচ্ছে এটা অকল্পনীয় স্পিড, মানে এটা সম্ভব না আমাকে এই টাকা দিয়ে আমি প্রোভাইড করে এটা কিনি না, ব্যাপারটা এরকম। তো এটা হচ্ছে একটা ইস্যু, আপনি স্পিড টেস্টের মাধ্যমে টেস্ট করে দেখতে পারেন, এবং আপনাকে অবশ্যই 8 দিয়ে ভাগ দিতে হবে যদি ছোট হাতের বি থাকে বাইটে কনভার্টের জন্য। তো এটা হচ্ছে ডাউনলোড স্পিডের একটা বিষয়, যেটা আমাদের ওয়াইফাই কানেকশনের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে আপনার যে লাইনটা নিতেছেন সেই লাইনটা কত এমবিপিএস এ আছে সেটা আপনি এখানে ক্যালকুলেট করে নিতে পারেন। তো এছাড়া আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে ওয়াইফাই রাউটারের একটা বিশেষত্ব হচ্ছে যে আপনি রাউটারটা যেই মিডিয়ামে যে জায়গায় সেট করছেন সেই জায়গা থেকে এটা কতগুলো দেয়াল ধাক্কা খায়, মানে কতগুলো দেয়াল আপনার আশেপাশে আছে, সেই পরিমাণ জায়গা সে দুর্বল হইতে থাকে আস্তে আস্তে। যেমন আপনি যদি পাওয়ারফুল একটা রাউটার রাখছেন, কিন্তু সেই রাউটারটা মাঝখানে আছে বাট চারপাশে ধরেন 10-15টা দেয়াল আছে, এখন আপনি অনেকগুলো দেয়ালের পিছনে আছেন, তাহলে সেই রাউটারটা অনেকগুলো দেয়াল ভেদ করে আপনার সিগন্যালটা দুর্বল হয়ে পড়ে। তো এইটার জন্য রাউটারটা অনেক সময় এক্সটেন্ড করতে হয়, এক্সটেন্ডার বলা হয় এটাকে। তো এটা হচ্ছে ওয়াইফাই একটা। এরপরে আমরা আরেকটা দেখি সেলুলার, সেলুলার কমিউনিকেশন। এইটা খুবই কমন, মানে এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, সেলুলার কমিউনিকেশন সিস্টেম। তো এটা একটু বুঝি আমরা, যেমন আমরা যে মোবাইল কমিউনিকেশন করি না, এটাকে মূলত বলা হয় সেলুলার কমিউনিকেশন বলা হয়। তো মোবাইল কমিউনিকেশনকে কেন সেলুলার বলা হয়, কারণ হচ্ছে আপনি যে মোবাইলটা ইউজ করতেছেন না, এই মোবাইলটার যে স্ট্রাকচারটা মানে কমিউনিকেশন স্ট্রাকচার, এটা অনেকটা সেলের মতো। সেল কি, বিহাইভ, বিহাইভ বলতে কি বুঝে, যে আমাদের মৌমাছির যে চাক আছে সেই চাকটা দেখতে কিরকম, নিশ্চয়ই এই চাকটা বিহাইভের মতো লাগে অনেকটা, এই যে আমরা এখান থেকে ডান দিকে দেখতেছি। আহ আমরা যদি এটাকে গোল গোল রাখি, কমিউনিকেশনটা যদি গোল রাখি, তাহলে সমস্যা হচ্ছে কি যে গোলের মাথায় অনেক সময় মাঝখানে গ্যাপ থাকতে পারে। ধরেন দুইটা গোল গোল এরিয়া কানেকশন করতেছে, রাউন্ড রাউন্ড করে কানেকশন করতেছে। যেমন এটার কথাই আমি বলি, যদি সেলুলার কমিউনিকেশনের ক্ষেত্রে এই যে এইটার কথা বলি, দুইটা গোল এরিয়া, দুইটা টাওয়ার আছে, দুইটা নেটওয়ার্ক টাওয়ারের মধ্যে গোল করে এরিয়া কভারেজ দিচ্ছে। এখন আপনি ফোনে কথা বলতে বলতে এখানে চলে গেছেন, মাঝখানে এই এরিয়ার বাইরে চলে আসছেন, ওকে, সাথে সাথে মোবাইল কমিউনিকেশন অফ হয়ে গেছে, কারণ এই বাইরে তার নেটওয়ার্ক নেই। আবার এই কমিউনিকেশন এখানে ঢুকতেছেন, আপনি আবার অন্য নেটওয়ার্কের আন্ডারে পড়ছেন, তার মানে আপনার মোবাইলে কানেকশন আসছে। তো এই যে মাঝখানে যে এরিয়াটুকু খালি গ্রে এরিয়া, এই যে খালি জায়গাটা, এটা তো তাহলে খালি রয়ে গেল, তাহলে এটা তো গোল দিয়ে কখনো সম্ভব না এরিয়াটা কভার করা। এই জন্য এই যে যে একটা গ্যাপ, এই যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা যেন না থাকে, এই জন্য তারা যেটা করছে যে আহ, এমন ভাবে তৈরি করছে জিনিসটা যেন সেলের মতো হয়, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, একদম পরস্পরের সাথে স্টাক হয়ে থাকে। আপনি যেই কমিউনিকেশন লাইন থেকে যেখানেই যান না কেন, ইজ নট এ প্রবলেম, আপনি কমিউনিকেশন লাইন কখনো ডিসকানেক্ট হবে না। এই জন্য আমরা সাধারণত যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে ফোনে কথা বলতে বলতে চলে যাই, বাট আমার এরিয়া থেকে আরেক এরিয়া চলে গেল, আমার যদি বাসে থাকি বা ট্রেনে থাকি, ইট ডাজন্ট ম্যাটার, অল টাইম আপনি দেখবেন আপনার কমিউনিকেশন লাইন স্মুথ থাকে, সহজে কল কাটে না। তো এটা হচ্ছে মূলত সেলুলার নেটওয়ার্ক বলা হয়, সেলের মতো দেখতে গেলে সেলুলার নেটওয়ার্ক বলা হচ্ছে এটাকে। আরেকটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন। ওকে, স্যাটেলাইট কমিউনিকেশন খুবই কমন। এটা আমরা স্যাটেলাইট মূলত যেটা করে যে আমাদের পৃথিবীর বাইরে মূলত স্যাটেলাইট থাকে, আমাদের একদম বেসিক যেটা আছে, যে পৃথিবীর বাইরে একটা স্যাটেলাইট নামের একটা উপগ্রহ থাকে, এটা কৃত্রিম উপগ্রহ বলা হয়। এবং সেই স্যাটেলাইটের মাধ্যমে মূলত সে আপনি গ্রাউন্ডে কিছু অ্যান্টেনা থাকে, আপনারা এটা সাধারণত আহ, আকাশ অথবা বিভিন্ন ধরনের যে ডিশ অ্যান্টেনা লাইন আছে সেটা আপনারা দেখতে পাবেন। তো আপনার বাসায় একটা অ্যান্টেনা থাকতে পারে, সেই অ্যান্টেনা যেমন এইটা আপলিঙ্ক, এটার মানে বোঝায় যে ধরেন কোন একটা টিভি স্টেশনে একটা অ্যান্টেনা আছে, তারা কোনো একটা হয়তোবা নাটক অথবা কোনো একটা খবর সম্প্রচার করছে, সেটা সে পাঠায় দেয় হচ্ছে স্যাটেলাইটে, স্যাটেলাইট থেকে সে এটাকে থ্রো করে এবং যত জায়গায়, যেমন আপনার বাসায় যদি ওই অ্যান্টেনাটা থাকে, ওই অ্যান্টেনাটা সে রিসিভ করে এবং সে ডাউন করে আপনার ওই ইন্টারনেটের মাধ্যমে মানে স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে সে খবরটা দেখতে পায়, ভিডিও দেখতে পায়। তো এর মাধ্যমে মূলত স্যাটেলাইট কমিউনিকেশন করে, এটার মাধ্যমে ফোনও করা যায়। তো এই হচ্ছে মূলত বিভিন্ন ধরনের মিডিয়ার কথা আমি বললাম, কম্পিউটার, বেসিক ইন্টারনেট মিডিয়া। তো আমরা অলরেডি দেখলাম যে কি কি ডিভাইস আছে অনলাইনে, ইন্টারনেট ডিভাইস আছে। বেসিক্যালি আপনার কম্পিউটারের মধ্যে বা আপনার মোবাইলের মধ্যে বা আপনার ট্যাবে, আপনার ল্যাপটপে, আপনি যেই ডিভাইস ইউজ করেন না কেন, সেই ডিভাইসে যদি কোনোভাবে একটা নেটওয়ার্ক ডিভাইস থাকে, ছোট্ট একটা নেটওয়ার্ক কমিউনিকেশন কানেকশন ডিভাইস থাকে, যে ইন্টারনেট হয়তো বা ব্লুটুথ আছে বা ইনফ্রারেড আছে, বা হয়তো বা সেখানে সেলুলার নেটওয়ার্ক অ্যাড করা আছে, সিমের মাধ্যমে আপনি ইউজ করতেছেন, এই সবকিছু মূলত একটা নেটওয়ার্ক ডিভাইস হয়ে যায় সবকিছু। আহ এটা সো আপনি
মানে প্র্যাকটিক্যালি যত ডিভাইস আপনি ইউজ করতেছেন অনলাইনে কমিউনিকেশনের জন্য সবগুলিকে আপনি ইন্টারনেট ডিভাইস বলতে পারেন। তাহলে ইন্টারনেট ডিভাইস আমরা দেখলাম, আমরা ইন্টারনেট ডিভাইসের আরো বাইরের কিছু কম্পোনেন্ট দেখলাম। আহ এরপরে আমরা হয়তোবা দেখলাম হচ্ছে বিভিন্ন ধরনের মিডিয়া যেটার মধ্যে কমিউনিকেশন কানেকশন হয়। বেসিক কিছু মিডিয়া দেখলাম, আপনারা হয়তো পড়াশোনা করবেন আরো দেখবেন। আমি খুব বেসিকটা আপনাদেরকে বুঝাই দিলাম। এরকম ভাবে আমরা আরো কিছু দেখতে পারি, যেটা হচ্ছে যে আহ, কিছু সফটওয়্যার যেটা ইন্টারনেটের সাথে কানেক্ট করে। আচ্ছা, আমরা দেখেন আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট করে ইন্টারনেট কমিউনিকেশনের জন্য বেসিক কি সফটওয়্যার আছে সেটা আমরা দেখি। সবচেয়ে বেসিক সফটওয়্যারটার নাম হচ্ছে ব্রাউজার। ওকে, ব্রাউজার। ব্রাউজারে কি করে? ওয়েব ব্রাউজার কনসেপ্টটা হচ্ছে, আহ, ধরা যাক আপনি একটা অ্যাসাইনমেন্ট করছেন এমএস ওয়ার্ডে। এখন এই এমএস ওয়ার্ডে অ্যাসাইনমেন্টটা করার কারণে আপনি যখন এই পেন ড্রাইভে করে অ্যাসাইনমেন্টটা নিয়ে আপনি আপনার স্যারকে নিয়ে দেখাইতেছেন, এবং স্যারের কম্পিউটারে যখন ইনসার্ট দিছেন, ধরেন স্যারের কম্পিউটার হচ্ছে ম্যাকের আর আপনারটা ছিল হচ্ছে উইন্ডোজের। সো আপনি যখন স্যারকে দেখাইতেছেন তখন দেখতেছেন যে আপনার উইন্ডোজ পিসিতে এমএস ওয়ার্ডে করছেন, বাট সেই সফটওয়্যার ম্যাকে ওপেন হচ্ছে না। But আপনি একটু ঝামেলা পড়ে গেছেন, কারণ এখন আপনি তাহলে পিসি ওই সফটওয়্যার তো কম্পিটেবল না, একটা আরেকটার সাথে যায় না, ইনস্টল হবে না। আবার মনে করেন হয়তো বা এটা হতে পারে যে আপনি কোনো একটা ছবি বা ভিডিও এখান থেকে নিয়ে আসছেন আরেকটা জায়গায় ওপেন করছেন, হয়তো বা দেখা যাচ্ছে ছবিটা ভিডিওটা যেই ফরম্যাটে সেই ফরম্যাটে ওখানে চলে না। তার মানে এখানে অনেক কিছু বিষয় আছে যে আপনার একটা পিসি একটা জিনিস চালাতে পারবে কিনা, বা একটা সিস্টেম আরেকটা সিস্টেমের সফটওয়্যারকে সাপোর্ট দিবে কিনা, এই বিষয়গুলি কিন্তু একটা ঝামেলা করো, এগুলি ম্যাচ করানোটা খুব কষ্টের। এখন আপনি অ্যান্ড্রয়েডের একটা গেম কিন্তু কখনো আপনি আইফোনে কখনো ইউজ করতে পারবেন না, চালাতে পারবেন না, যদি আইফোনে ওই গেমটা ডেভেলপ করা না হয়। তার মানে এইখানে বিষয় হচ্ছে কি দুইটা সিস্টেমের জন্য আলাদা আলাদা ভাবে সফটওয়্যার তৈরি করা হচ্ছে। কিন্তু এখন আমি যদি এমন ভাবে একটা চিন্তা করি যে এমন একটা সফটওয়্যার যেটা আমি দুইটার জন্য ইউজ করব, কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে আমি যে কোনো ইনফরমেশন, যে কোনো সফটওয়্যার, যে কোনো কন্টেন্ট ডাউনলোড করতে পারবো, দেখতে পারবো, ম্যানিপুলেট করতে পারবো, সবই কিছু করতে পারবো, এটা সফটওয়্যারের মতো ইউজ হবে, বাট একটাই সফটওয়্যার থাকবে, সেটাকে বলা ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার এমন একটা অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারেন। এখন ওয়েবসাইট বিষয়টা কি এটা আমরা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো, এবং সেখানে আমরা নেটি কুইজও দেখবো। আমরা এই ক্লাস 3টার মতো যাবে। তো ওয়েবসাইট জিনিসটা কি এটা আমরা নেক্সট ক্লাসে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে ওয়েব ব্রাউজার জিনিসটা কি। আমরা ওয়েব ব্রাউজার বলতে যেটা বুঝি, একদম শুরুতেই ওয়েব ব্রাউজার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা ডোমেন নেম মানে হচ্ছে এই যে wikipedia.com, google.com, facebook.com এগুলিকে সে এন্টার এটা অ্যাড্রেসটা নিয়ে সে একটা প্রসেস করবে, প্রসেস করে একটা নির্দিষ্ট প্রোটোকল একটা সিস্টেমের মাধ্যমে পাস করবে, পাস করে সে ওটাকে ইন্টারনেটে ওয়ার্ল্ডে পাঠিয়ে দিবে, সেখান থেকে সে ডাটাটা নিয়ে আসবে। তার কাজ হচ্ছে এই জিনিসটা কমিউনিকেট করা। আমরা এটাকে ভার্চুয়ালি চিন্তা করি, আপনার মোবাইলে একটা কল সফটওয়্যার আছে, আপনি কল সফটওয়্যারটা ওপেন করে একটা নাম্বার ক্লিক করেন। ওকে, যেমন আপনি 017 সামথিং একটা নাম্বার দিয়ে কল দেন, কলটা যায়, রিং হয়, অপোজিট সাইড থেকে কলটা ধরে, এবং আপনি তখন কথা বলেন, কমিউনিকেট করেন, তারপর আপনি কলটা কেটে দেন, চলে আসলো। আপনি এটাকে চিন্তা করেন ইন্টারনেটের সাথে, আপনি এই সেম জিনিস অ্যাপ্লাই করানো হচ্ছে ব্রাউজারে। ব্রাউজার কি করে? ব্রাউজার আপনার সেই কল সফটওয়্যারের মতো, আপনি কি করতেছেন ব্রাউজারের ভিতরে লিখতেছেন যে www.wikipedia.org, এটা লিখছেন। ওকে, এটাতে এন্টার দিচ্ছেন। এই যে এন্টার মানে হচ্ছে কল যে গেল, কল গিয়ে সেটাকে রিসিভ করলো, আপনাকে ব্যাক করলো, আপনি এটা কমিউনিকেট করলেন, আপনি পরে কেটে দিবেন। এই পার্টটাই হচ্ছে মূলত আসলে একটা ওয়েব ব্রাউজার, একটা খুব বেসিক ধারণা। এখন ওয়েব ব্রাউজারে এখন অনেক আধুনিকতা আসছে, আপনি অনেক ধরনের ওয়েব ব্রাউজার লিস্ট পাবেন। আমি একটা লিস্ট দেখাই, ওয়েব ব্রাউজার লিস্ট, আপনি অনেকগুলো ওয়েবসাইটের লিস্ট পাবেন, ওয়েব ব্রাউজারের লিস্ট পাবেন। এর ভিতরে সর্বপ্রথম আপনি দেখবেন ফায়ারফক্স, এরপর হচ্ছে গুগল ক্রোম, অপেরা, সাফারি, মাইক্রোসফট এজ, আর বাকিগুলো আসলে বলার মতো কিছু না, আমরা এটা ইউজ বেশি এটা করিও না। বাট আমি আপনাদেরকে কয়েকটা রিনোন ওয়েব ব্রাউজার সম্পর্কে বলবো। একটা হচ্ছে আপনি অবশ্যই যদি মানে ভালো স্পিডে একটা ভালো স্পিড এবং একটা ব্যালেন্সড মেমোরি, খরচ বেশি হবে না, এরকম একটা ওয়েব ব্রাউজার চান, অবশ্যই ফায়ারফক্স ইউজ করবেন, এটা ফার্স্ট চয়েস। এবং আপনি যদি চান যে স্মুথলি রান করবে একটা ওয়েবসাইট, বাট অনেক ভারী, ওয়েবসাইটটা অনেক বেশি র্যাম জায়গা দখল করবে, গুগল ক্রোম ইউজ করতে পারেন, জিনিসটা বেশি একটা বুদ্ধিমানের না। অপেরা ইউজ করতে পারেন, বাট অপেরাটা হচ্ছে মোবাইলের জন্য বেস্ট, সাফারি হচ্ছে আপনার আইফোন বা আপনি আইওএস এর জন্য বেস্ট। মাইক্রোসফট এজ
বর্তমানে খুব ভালো কাজ করতেছে, এইটা আসলে এখন বেশি একটা ইউজ হয়, বাট অতটা বেশি পরিচিত ভাবে ইউজ হয় না, বাট এটা বেশি এটা ফ্লেক্সিবল না। তো দেখা গেছে যার যেটা সুবিধা সে সেটা ইউজ করতে পারে। তো এখানে আসলে কি যে আপনি কেউ হয়তো ইউসি ব্রাউজারটা ইউজ করে, হ্যাঁ, কে সি মাঙ্কিটা ইউজ করে, অপেরা জিএক্সটা ইউজ করে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা চেষ্টা করবেন এই কয়েকটার মধ্যে সীমাবদ্ধ থাকতে। এছাড়া যদি কেউ মনে করে যে না বিভিন্ন ওয়েব ব্রাউজার নিয়ে কাজ করতেছি ডেভেলপিং ফিল্ডে, তাহলে সে সবগুলোই ইনস্টল করে নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ডিজাইন আলাদা আলাদা ভাবে দেখতে পারে। এখন আমরা ওয়েব ব্রাউজার সম্পর্কে সংক্ষেপে একটা আইডিয়া নেব। আমরা দুইটা ওয়েব ব্রাউজার নিয়ে কাজ করবো, একটা হচ্ছে ফায়ারফক্স এবং একটা হচ্ছে গুগল ক্রোম। তো আমরা ফায়ারফক্সে যাই, আমরা একদম মানে জিনিসটা ক্লিক করে অফ করে দিই। তো আমরা কি দেখবো যে প্রথমত হচ্ছে ফায়ারফক্স এর একটা আইকন, এটা ইনস্টল করতে হয় মূলত। অ্যাকচুয়ালি আপনি যখন পিসি ইনস্টল করেন তখন এটা কিছুই থাকে না, আপনি ফায়ারফক্সে যাবেন। আমি ফায়ারফক্স দিয়ে ফায়ারফক্স দেখাইতেছি অ্যাকচুয়ালি। দেখেন, ফায়ারফক্স ডাউনলোড, আপনি এটা লিখবেন, আপনি ফায়ারফক্স এর ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করবেন আপনি কোনটা ডাউনলোড করবেন। তো শুরুতেই থাকে, আপনি দেখবেন যে আপনি উইন্ডোজ নাকি ম্যাক লিনাক্স কোনটার জন্য। আপনি যদি উইন্ডোজ 64 বিট হন 64 বিটটা নিবেন। এই 64 বিট খুব গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের উইন্ডোজটা কোন বিটে ইনস্টল দিচ্ছি সেটার উপর বেস করে আমাদের সফটওয়্যার ইনস্টল দিতে হয়, এবং আমরা এখান থেকে ডাউনলোড করে এটাকে ইনস্টল দিতে পারি। তো এটা আমরা দেখাবো না, ইনস্টল করা আছে অলরেডি। আমরা যখন ইনস্টল করব তখন বেসিক্যালি এরকম একটা ইন্টারফেস প্যানেল ওপেন হবে। এই প্যানেলটা আমাদের আজকে জানতে হবে, এটি আমাদের মূল টার্গেট। এই যে ইন্টারফেস প্যানেলটা, এখানে মূলত দুইটা জিনিস আছে, আপনি ভালো করে খেয়াল করেন। আপার পার্ট এখানে মেনু এবং আদার্স অপশন থাকে, এবং ডাউন পার্ট এই পার্টটা হচ্ছে মূলত ব্রাউজিং অপশনটা থাকে, মানে হচ্ছে মেইন বডি অপশনটা থাকে। আপার পার্ট হচ্ছে হেডার পার্ট, এই হেডার পার্টে মেটা ইনফরমেশন থাকে। মানে মেটা ইনফরমেশন মানে কি, যেমন এখানে হয়তো একটা ট্যাব থাকবে, এই ট্যাব গুলো আপনি এক্সট্রা ট্যাব ওপেন করতে পারেন। এই ট্যাব গুলিতে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আলাদা আলাদা রাখতে পারেন। ওকে, যেমন আমি যদি এখন বলি যে google.com, এটা লিখলাম, এন্টার দিলাম, তাহলে গুগল পেজটা ওপেন হলো। পরবর্তী ট্যাবে আমি যদি বলি যে bubt.edu.bd, তাহলে বিওবিটির ওয়েবসাইটটা ওপেন হলো। এভাবে যদি আমি পরবর্তীতে বলি যে wikipedia.org, এটা ওপেন হলো। তাহলে এরকম আলাদা আলাদা পেজে আলাদা আলাদা ওয়েবসাইট ওপেন হয়েছে। ওকে, এখন একটা ওয়েবসাইট যখন ওপেন হয়, এই যে যে এই মুহূর্তে কিন্তু আমার পিসিতে কোনো সফটওয়্যার ওপেন নেই, ওকে, শুধু জুম আর এটা ছাড়া। এখন আমি দেখতে চাই যে আমার আহ, এই যে যে তিনটা ওয়েবসাইট ওপেন করলাম, এটা তো অনলাইনের উপর কাজ হচ্ছে, কিন্তু আমার এই সফটওয়্যারটার উপর কি পরিমাণ জায়গা দখল হইতেছে, মানে আপনার যে ফায়ারফক্সটা কতটুকু জায়গা দখল করছে। তো আমি এটা দেখতে চাইতে হলে আমি কি করব, আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজার এটা ওপেন করব, এবং এটা দিয়ে দেখব পারফরমেন্সে যাব। ওকে, পারফরমেন্সে যেতে পারেন অথবা এখান থেকেও দেখতে পারেন। তো পারফরমেন্সে গেলে আপনি দেখবেন যে কোন মেমোরি কিভাবে ইউজ করা হয়। আমরা এখান থেকে দেখি আপাতত। যেমন এই মুহূর্তে ফায়ারফক্সে মূলত 15টা আলাদা আলাদা ছোট ছোট সার্ভিস ওপেন আছে। এর মধ্যে আমি যদি পুরোটা দেখি, অ্যাকচুয়ালি সে মেমোরি 57%, 800 বা 820 মেগাবাইটের মতো মেমোরি সে নিচ্ছে। তার মানে আমি তিনটা ট্যাব ওপেন করছি তাতেই অবস্থা। তো আমি যদি দুইটা ট্যাব বন্ধও করে দিই এবং আমি দেখি, তাহলে দেখেন মাত্র 560 মেগাবাইট। তার মানে কি, যতগুলো ট্যাব ওপেন রাখবেন তত মেগাবাইট মেমোরি আপনার র্যাম কিন্তু নষ্ট হবে। ওকে, তাহলে এটা আমরা দেখতে পেলাম মাত্র একটা ট্যাব ওপেন করে আসলে মূলত কি হয়। আপনি মাল্টিপল ট্যাব এমনি ওপেন করেন, সে 575 মেগাবাইট আসবে। কিন্তু আপনি যদি কোনোটা উইকিপিডিয়া বিউবিটি সামথিং ওপেন করেন, ভারী ভারী ওয়েবসাইট গুলি ওপেন করেন, তাহলে আপনি দেখবেন যে এখানে অ্যাকচুয়ালি সেটা আস্তে আস্তে মেমোরিটা দখল করছে আর কি। সে দেখবেন এই যে প্রায় 1 জিবির মতো মেমোরি দখল করে ফেলছে। ওকে, তো এটা হচ্ছে মূলত মেমোরি একটা কাজ। এখন এই সেম জিনিস আমি যদি আপনাদেরকে ক্রোমে দেখাই, ওকে, আমরা ক্রোমটা চেক করি, ক্রোমে ওপেন করি, এবং আমরা ক্রোমে এই ধরেন বিওবিটি, সরি, গুগল.com, এটা দিলাম। আমরা এখান থেকে biobt.edu.bd দিলাম, এবং এখান থেকে আমরা wikipedia.org দিলাম। ওকে, তিনটা ওয়েবসাইট দেখেন আপনি, ওয়েবসাইট কিন্তু খুব ফাস্ট আসছে, খুব স্মুথ আসছে, দেখতে খুব সুন্দর। এখন আমি যদি এই সেম জিনিসটা মনিটরিং করি, দেখেন আস্তে আস্তে ইনিশিয়াল তো এই জন্য হয়তো বা টাস্ক ম্যানেজার দেখি। এখন আমরা হয়তো পারফরমেন্স আমরা যদি গুগল ক্রোমে দেখি, এখানে মাত্র
গুগল ক্রোম যেটা কাছে অপটিমাইজ করে সে মাত্র 13টা প্রসেস ইউজ করছে, এবং ওই সেম জিনিস তার মাত্র 321 মেগাবাইটের মতো কাজ করছে। সো গুগল এখন বর্তমানে হয়তো বা খুব পারফরমেন্স অপটিমাইজ করছে, এই জন্য দেখা গেছে যে আপনি একাধিক পিসি ওপেন, মানে একাধিক ট্যাব ওপেন করলেও তার বেশি একটা হয়তো বা খরচের ব্যাপারটা থাকে না, মানে মেমোরি সে জায়গা দখল করে না। তো এইখানে একটা বিষয় যে আমরা বুঝতে পারলাম যে এখানে মেমোরির একটা ফ্যাক্ট আছে। আপনি মেমোরি ফাস্টারের জন্য এক একটা পিসি এক এক ভাবে ব্রাউজার ইউজ করতে পারেন। এছাড়া আমরা যে ব্রাউজারটি ইউজ করতেছি সেই ব্রাউজারের মধ্যে আপনি কিছু কাস্টমাইজেশন অপশন দেখবেন, যেমন এখানে এই পার্টটাকে বলা হয় সার্চ অ্যাড্রেস বার, এই ছোট্ট অংশটাকে অ্যাড্রেস বার বলে। আপনি অ্যাড্রেস বারের ভিতরে কিন্তু সাধারণত www.google.com বা সামথিং লেখেন, অনেক সময় না লিখলেও চলে। যেমন আমি যদি কোনো একটা ওয়েবসাইটে যেতে চাই, ধরুন প্রথম আলো, হ্যাঁ প্রথম আলো লিখলাম, এতটুকু লিখে সার্চ দিলাম, সে নিয়ে আসলো, এন্টার দিলাম, সে একটা পিসি ওপেন করে দেখলো। এইভাবে আপনি ইউজ করতে পারেন, ট্যাব ওপেন করতে পারেন। এছাড়া আপনি ডান দিকে অনেকগুলো সাব ট্যাব থাকবে, সার্চ কন্টেইনার ট্যাব থাকে অনেক সময় দেখবেন। এইখানে কিছু এক্সট্রা অপশন থাকে যেখানে আপনি বুকমার্ক করতে পারেন। বুকমার্ক করা বলতে কি বোঝায়, যেমন আমি চাচ্ছি যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করতে, ফর এক্সাম্পল আমি একটা ওয়েবসাইট নিই যে W3 স্কুল, এই ওয়েবসাইট ওপেন করলাম, ওকে। এখন আমি চাচ্ছি ওই ওয়েবসাইটটা আমার প্রায় লাগবে, হ্যাঁ, অনেকবার লাগতে পারে, হয়তো বারবার এন্ট্রি দিতে হবে, দেন W3schools.com বারবার লেখাটা একটা ঝামেলা, তো আমি চাচ্ছি এটাকে বুকমার্ক করে রাখতে, সেভ করে রাখতে। তো এই সেভ করার অপশনটা আপনি দেখেন এই ওয়েবসাইটের একদম ডানে আপনি একটা স্টার চিহ্ন পাবেন, এই স্টার চিহ্নটা সিলেক্ট করলে বুকমার্ক অ্যাড হবে। আপনি একটা নাম দিতে পারেন এখানে, যেমন হয়তো বা আমি এখানে লার্নিং নাম দিলাম, এরকম নাম দিয়ে বুকমার্ক টুলবারের মধ্যে আমি সেভ দিয়ে দিলাম। তাহলে সে এই দেখেন নিচে বুকমার্ক যদি অন করা থাকে তাহলে এখানে দেখাবে, আর যদি না থাকে রাইট বাটন ক্লিক করে বুকমার্ক অলওয়েজ শো দিয়ে দিবেন, না হলে সাধারণত এটা হাইড থাকতে পারে, হ্যাঁ। আমি যদি নেভার শো দেই থাকবে না, আমি যদি এখানে বুকমার্ক গিয়ে অলওয়েজ শো দিই সবগুলি বুকমার্ক এসে যাবে। এখন আমি এখানে ক্লিক করা মানে হচ্ছে এই ওয়েবসাইটে সে ডাউনলোড করবে, মানে আবার লোড করবে আর কি। তা এটা হচ্ছে বুকমার্কের একটা কাজ। আপনি হিস্ট্রি দেখতে পারেন, আপনি হিস্ট্রিটা বলতে বোঝায় আপনি এই পর্যন্ত যতগুলো কাজ করছেন সবগুলো হিস্ট্রি আপনি দেখতে পাবেন। এখানে দেখেন হিস্টোরি অনেকগুলো দেখাইতেছে, মানে এই পর্যন্ত, মানে জাস্ট এই ব্রাউজারটা ওপেন করার পর আমি প্রথম আলোতে গেছি, HTML দেখছি, W3 স্কুল সার্চ করছি, সব হিস্ট্রি এখানে আছে। আপনি যদি সব দেখতে চান ম্যানেজ হিস্ট্রিতে ক্লিক করে সব হিস্ট্রি এখানে আসবে। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি কি কি কাজ করছেন, এবং অ্যাকচুয়ালি এখান থেকে মূল মানুষ কিন্তু হিস্ট্রি যদি ডিলিট না করে তাহলে সে বুঝতে পারে যে সে কোথায় কি ধরনের কাজ করছে, কোন ওয়েবসাইটে গেছে, এই বিষয়টা। আর আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি আসলে কোন ওয়েবসাইটে যান, কতক্ষণ থাকেন, কোন ওয়েবসাইটে কোন লিঙ্কে ক্লিক করছেন, কোন ভিডিও, অডিও, মুভি কি ডাউনলোড করলেন না দেখলেন, অ্যাকচুয়ালি সবকিছুই কিন্তু, মানে অলমোস্ট সবই আহ, আপনাকে যে ইন্টারনেট কানেকশনটা দিছে যে প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার, তারা কিন্তু সবই ট্র্যাক রাখে, মানে অ্যাকচুয়ালি তারা ইচ্ছা করলে সবই বের করতে পারবে। আপনি এখন ধরেন চাচ্ছেন যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে ঘুরে অনেক ইনফরমেশন সার্চ করে ক্লিক করে বের হয়ে আসবেন, আপনি মনে করতেছেন এটা সিকিউর, বাট অ্যাকচুয়ালি আপনি যত জায়গায় ক্লিক করছেন লিঙ্কে, কোথায় কোথায় কতক্ষণ ছিলেন, এগুলো কিন্তু সব অ্যাকচুয়ালি কোনো একটা ওই আইসপি প্রোভাইডারের কাছে, তাদের কাছে হিস্ট্রি ডকুমেন্টে থাকে, মানে তারা ওইটা দেখতে পায়। তো এটা আবার বাইপাস করার কিছু ওয়ে থাকে, বাট এটা অ্যাকচুয়ালি থাকে, মানে এটা অ্যাকচুয়ালি দেখা যায়। সো কোনো কিছু অ্যাকচুয়ালি আপনি হাইড রাখতে পারবেন না, কোনো কিছু ডাউনলোড করতে পারবেন এই ব্রাউজারের মাধ্যমে। একদম ডানে দেখেন একটা ছোট্ট অপশন থাকে, যে অপশন আপনি অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন। তো একটা ব্রাউজার কিন্তু একটা ভ্যাস্ট জিনিস, এটার জন্য আপনাদের অনেক বেশি সময় লাগবে। তো আমরা মূলত আজকে এই ব্রাউজারের কিছু অংশ দেখাইছি আপনাদের। আমরা ব্রাউজার থেকে শুরু করে আমরা একটা ওয়েবসাইট চিনা, এই দুইটা জিনিসের জন্য আমাদের একটু সময় লাগবে। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই দুইটা জিনিস এক করে একটা সুন্দর ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করবো, যে একটা ব্রাউজারের আর কি কি অপশন আপনি ইউজ করতে পারেন, কোথায় কি আছে, এবং একই সাথে আমরা দেখবো যে একটা ওয়েবসাইট কিভাবে দেখা চিনবেন, মানে কিভাবে আপনি অপারেট করবেন, এবং কোন কোন জায়গায় কোন ধরনের ওয়েবসাইট আপনাদের দরকার সেই সম্পর্কে আমরা একটা আইডিয়া দিব। এবং ফাইনালি আমরা 3 নাম্বার একটা ক্লাস আমরা চেষ্টা করবো নিতে, সেটা হচ্ছে নেটিভ কুইটস এর উপর, মানে আপনি অনলাইন ওয়ার্ল্ডে কি করবেন কি করবেন না এবং কেন করবেন না এই বিষয় সম্পর্কে আপনাকে একটা আইডিয়া দেওয়া হবে। তো মোটামুটি আজকে এই পর্যন্তই। আমরা আজকে ব্রাউজার সম্পর্কে জানছি। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যেন একটা বা দুইটা ব্রাউজার ইনস্টল করেন এবং সেটাকে রান করে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ব্রাউজারের বিভিন্ন অপশন ক্লিক করে আপনি জাস্ট দেখবেন যে হ্যাঁ আসলে এই অপশনটাকে কি বলা হয়, এই অপশনের কাজটা কি। আমরা হয়তো বা কয়েকটা জিনিস এখান থেকে দেখাই দিব। এভাবে করে আপনি খুঁটিনাটি জিনিসটা জানবেন, আপনার ডে টু ডে লাইফের জন্য যে সকল অপশনগুলি ব্রাউজারের জন্য কাজে লাগে সেই কাজে লাগা ইনফরমেশনগুলি আপনারা এইখান থেকে একবার চালায় চালায় দেখার চেষ্টা করবেন, যেন আপনারা
বুঝতে পারেন এবং আপনাদের লাইফটা যেন ইজি হয়। সো যেহেতু আমরা ডিজিটাল অনলাইন ওয়ার্ল্ডে আছি, আমাদের এই ব্রাউজিং করা, ইন্টারনেটকে ম্যানেজ করা, ইন্টারনেটকে ট্যাকেল দেওয়া বা এটা থেকে সিকিউর রাখা নিজেকে, এই বিষয়গুলো জানাটা খুবই দরকার। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।